হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন যখন পৃথিবীর সমস্ত বড় বড় দেশ নিজেদের মধ্যে যুদ্ধ করতে ব্যস্ত ছিল, তখনই এই যুদ্ধের কারণে ডেনমার্কের একটা ছোট্ট শহরে এমন একটা ঘটনা ঘটে, যেটা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসে সবচেয়ে দুঃখজনক আর নির্মম ঘটনাগুলোর মধ্যে থেকে একটা। যেখানে একটা সামান্য ভুলের কারণে একটা শহরের সমস্ত বাচ্চারা নিজেদের প্রাণ হারিয়ে ফেলে। আর সেই ঘটনার সত্যি কাহিনী থেকে তৈরি আমাদের আজকের সিনেমার নাম দ্য শ্যাডো ইন মাই আইজ। এই সিনেমার আরও একটা নাম হলো দ্য বম্বার্ডমেন্ট। 2021 সালে মুক্তি পাওয়া এই সিনেমার IMDb রেটিং 7.3। তো গল্পটা শুরু হয় 1945 সালের ফেব্রুয়ারি মাসে ডেনমার্কের জুটল্যান্ড নামক একটা উপদ্বীপ থেকে। এই সময় হিটলার আর তার নাজি সেনাবাহিনী ইউরোপের অলমোস্ট সমস্ত দেশগুলোকেই নিজেদের দখলে করে নিয়েছিল। আর এই রকমভাবেই ওরা ডেনমার্কের এই জুটল্যান্ড উপদ্বীপটাকেও নিজেদের দখলে নিয়ে নিয়েছিল। কিন্তু এই সময় ব্রিটিশ আর আমেরিকান সৈনিকরা জার্মান সৈনিকদের সঙ্গে যুদ্ধ করে ওদেরকে হারাতে চাইছিল, আর ইউরোপের সমস্ত ছোট ছোট দেশগুলোকে হিটলারের শাসন থেকে মুক্ত করতে চাইছিল। এসব কিছুর মধ্যেই আমরা জুটল্যান্ডের একটা ছোট্ট গ্রামে এই পরিবারটাকে দেখতে পাই। এরা সবাই নিজেদের মধ্যে অনেক হাসি আর মজা করছিল। আসলে এখন এরা সবাই সাজগোজ করে তৈরি হয়ে একটা গাড়ি নিয়ে কোথাও একটা ঘুরতে যাচ্ছিল। কিন্তু সমস্যা হলো, এদের এই গাড়িটা জার্মান সেনাবাহিনীর গাড়ির মতন দেখতে ছিল। মানে জার্মান সেনাবাহিনীর বড় বড় অফিসারেরাও নিজেদের জন্য এই রকম গাড়ি ব্যবহার করত। আর সেজন্যই এই পরিবারটা নিজেদের গাড়ি নিয়ে কিছু দূর যাওয়ার সাথে সাথেই আকাশ থেকে একটা ব্রিটিশ ফাইটার প্লেন এসে এদের উপরে গুলি চালাতে শুরু করে, যে কারণে ওই গাড়ির ভিতরে থাকা ওই পরিবারের প্রত্যেকটা সদস্য মারা যায়। আসলে এখন ব্রিটিশ সৈনিকরা ভুল করে এই গাড়িটাকে জার্মান সৈনিকদের গাড়ি মনে করে এটার উপরে গুলি চালিয়েছিল। আর এই ভুলের কারণে এখন এই দেশের একটা সাধারণ নিরীহ পরিবারের প্রত্যেকটা মানুষ নিজেদের প্রাণ হারালো। এই সময় পাশেই রাস্তা দিয়ে হেনরি নামের একটা বাচ্চা ছেলে বাজার থেকে বেশ কিছু ডিম কিনে নিজের বাড়ি ফিরছিল। রাস্তা দিয়ে আসার সময় ও নিজের চোখের সামনেই এই ঘটনাটা দেখতে পায়। আর ও যখন গাড়ির কাছে যায় তখন ও দেখতে পায় ভিতরে সবাই খুবই বীভৎসভাবে মারা গেছে, যেটা দেখে ও প্রচন্ড ভয় পেয়ে গিয়ে নিজের সাইকেল ফেলে রেখেই ওখান থেকে পালিয়ে আসে। এই ঘটনায় ও এতটাই বেশি আতঙ্কিত হয়ে গেছিল যে ও নিজের কথা বলার ক্ষমতা পুরোপুরি হারিয়ে ফেলেছিল। অতিরিক্ত ট্রমার কারণে এখন ও আর কোনোভাবেই কথা বলতে পারছিল না। কিন্তু ওকে এই অবস্থায় দেখে ওর মা খুবই চিন্তায় পড়ে গেছিল। উনি ডাক্তারের কাছে নিয়ে গিয়ে হেনরির চিকিৎসা করতে শুরু করেন, কিন্তু তাতে বিশেষ কোনো লাভ হয় না। বেশ অনেকদিন ধরে চেষ্টা করার পরেও হেনরি কোনোভাবেই কথা বলতে পারছিল না। উপরন্তু এখন ও খোলা আকাশ দেখলেই খুবই ভয় পাচ্ছিল। ওর মনে হচ্ছিল আবার হয়তো আকাশ থেকে কোনো একটা প্লেন এসে ওর উপরে গুলি চালিয়ে ওকে মেরে ফেলবে। এসব কিছু দেখে এখন হেনরির মা ওকে বেশ কিছুদিনের জন্য কপেনগান শহরে নিজের বোনের বাড়িতে নিয়ে আসেন। আসলে গ্রামের তুলনায় শহরে অনেক উঁচু উঁচু বিল্ডিং থাকার কারণে এখানে খুব একটা খোলা আকাশ দেখা যায় না। আর তাছাড়া হেনরির মা মনে করেছিল এই নতুন পরিবেশে আসলে ও হয়তো আবার আগের মতন কথা বলতে শুরু করবে। এখন ঠিক করা হয় আগামী 1 মাস ধরে হেনরি শহরে ওর এই মাসির বাড়িতে থাকবে। দেখা যায় ওর মাসির একটা মেয়ে ছিল, যার নাম ছিল রিগমর, আর সেও অনেকটা হেনরির বয়সী ছিল, যে কারণে আস্তে আস্তে ওদের দুজনের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায়। অন্যদিকে আমরা ফ্রেডরিক নামের এই পুলিশ অফিসারটাকে দেখতে পাই। ফ্রেডরিক ডেনমার্কের পুলিশ ফোর্সে কাজ করত, কিন্তু যেহেতু এখন জার্মান সৈনিকরাই এই পুরো দেশটাকে দখল করে সেটাকে নিয়ন্ত্রণ করছিল, তাই এখন এই দেশের সমস্ত পুলিশ ফোর্সও জার্মান সৈনিকদের হয়ে কাজ করছিল। আর বাকি সমস্ত পুলিশদের মতন ফ্রেডরিকও জার্মান সৈনিকদের সমস্ত আদেশ মেনে চলত। কিন্তু এই জিনিসটা ফ্রেডরিকের পরিবারের সমস্ত লোকজন, এমনকি ওর বন্ধুবান্ধব আর আত্মীয় স্বজন কারোরই একদমই পছন্দ ছিল না। যেহেতু এখন ফ্রেডরিক ওর দেশের শত্রু অর্থাৎ জার্মান সৈনিকদের হয়ে কাজ করছিল, তাই ওর পরিবারের প্রত্যেকেই ওকে খুবই ঘেন্না করত। এসব কিছুর মধ্যেই ফ্রেডরিকের একটা বন্ধু ওর সঙ্গে দেখা করার জন্য আসে। ওর বন্ধু বলে, জার্মান সৈনিকরা আমাকে মারার জন্য পুরো শহরের মধ্যে খোঁজাখুঁজি করছে, তাই তুমি কি আমাকে আগামী কিছুদিনের জন্য তোমার বাড়িতে লুকিয়ে থাকতে দেবে? আসলে ফ্রেডরিকের এই বন্ধু ওদের দেশকে স্বাধীন করার জন্য লুকিয়ে লুকিয়ে জার্মান সৈনিকদের বিরুদ্ধে লড়াই করছিল, কিন্তু এখন ফ্রেডরিক ওকে কোনো রকম সাহায্য না করে নিজের বাড়ি থেকে বের করে দেয়। এই ঘটনার কিছুক্ষণ পর রাস্তা দিয়ে যাওয়ার সময় দুজন জার্মান গুপ্তচর এসে ফ্রেডরিকের ওই বন্ধুকে গুলি করে রাস্তার মাঝখানেই সবার চোখের সামনে মেরে ফেলে। এই সময় পাশেই রাস্তার ওপরে ইভা নামের একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়েছিল। সে নিজের চোখের সামনেই এই পুরো ঘটনাটা দেখতে পায়, আর এখানে এইভাবে একজনকে মারা যেতে দেখে ও প্রচন্ড ভয় পেয়ে যায়। অন্যদিকে আমরা কোপেনগান শহরের মাঝখানে শেল হাউস নামের এই বিশাল বড় বিল্ডিংটা দেখতে পাই। সমস্ত জার্মান সৈনিকরা এখন এই বিল্ডিংটাকেই নিজেদের হেডকোয়ার্টার বানিয়েছিল, আর এখান থেকেই ওরা পুরো শহরটাকে নিয়ন্ত্রণ করছিল। আর এই দেশের যে সমস্ত লোকজন জার্মান সৈনিকদের বিরুদ্ধে কোনো রকম প্রতিবাদ করত,
তাদেরকে এই বিল্ডিংয়ে ধরে এনে প্রচণ্ড মারধর করা হতো আর তারপর তাদেরকে এই বিল্ডিংয়ের মধ্যেই বন্দি বানিয়ে রাখা হতো। এখানেই আমরা ফ্রেডরিককে দেখতে পাই। ওর কাজ ছিল যে সমস্ত লোকজন জার্মান সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিবাদ করছে তাদেরকে এই বিল্ডিংয়ে ধরে আনা। অন্যদিকে দেখা যায় ব্রিটিশ সৈনিকরা এখন এই শেল হাউসের ওপরে বোম ফেলে এটাকে পুরোপুরি ধ্বংস করে এর ভিতরে থাকা সমস্ত জার্মান সৈনিককে মেরে ফেলতে চাইছিল। আর এখন এই বিষয়টা নিয়ে ব্রিটিশ সৈনিকরা নিজেদের মধ্যে একটা প্ল্যান করতে শুরু করে। অন্যদিকে দেখা যায় যেহেতু আগামী 1 মাস ধরে হেনরি এই শহরেই থাকবে, তাই এখন হেনরিকে ওর মাসির মেয়ে অর্থাৎ রিগমরের স্কুলে ভর্তি করে দেওয়া হয়। আর এই ঘটনার পরের দিন সকালে রিগমর আর ওর বান্ধবী ইভা দুজন মিলে হেনরিকে নিয়ে ওদের স্কুলে পৌঁছে যায়। ওদের এই স্কুলটা একটা ক্যাথলিক মানে খ্রিস্টান স্কুল ছিল আর এটা ওই শেল হাউসের একদম কাছেই ছিল। রিগমরদের এই স্কুলে ট্রেসা নামের একজন টিচার বা সিস্টার ছিল যিনি ঈশ্বরের ওপরে খুবই বিশ্বাস করতেন আর সেজন্যই উনি সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন চারিদিকের এই সমস্ত যুদ্ধ আর এত মানুষ হত্যা যেন বন্ধ হয়ে যায়। যেহেতু এদের এই স্কুলটা ওই শেল হাউসের একদম পাশেই ছিল, তাই একদিন সিস্টার ট্রেসা লক্ষ্য করে ফ্রেডরিক কোনো একজনকে মারতে মারতে ওই স্কুলের সামনে দিয়েই শেল হাউসে নিয়ে যাচ্ছে। যেটা দেখে সিস্টার ট্রেসা ফ্রেডরিককে বলে, তুমি এই যে অপরাধ করছো তার জন্য তুমি নরকের আগুনে জ্বলবে আর জীবনে কখনোই কোনো শান্তি পাবে না। এসব কিছুর মধ্যেই অন্য একজন সিস্টার এসে ট্রেসাকে ওখান থেকে নিয়ে যায়। কিন্তু হঠাৎ করে এই কথাগুলো শুনে ফ্রেডরিক খুবই অবাক হয়ে গেছিল। সেজন্য সেই দিন রাতেই ও আরও একবার সিস্টার ট্রেসার সঙ্গে দেখা করার জন্য ওর স্কুলে পৌঁছে যায়। ফ্রেডরিক বলে, সকালে তুমি আমাকে যে কথাগুলো বলেছিলে সেগুলো আমার মাথার মধ্যে গেঁথে গেছে, কিন্তু সত্যি কথা হলো আমি খুবই খারাপ কাজ করেছি। আমি একজন শয়তান আর আমি যাই করি না কেন আমি আর কখনোই ভালো হতে পারবো না। তখন ট্রেসা বলে, নিজেকে বদলাতে হলে তুমি ঈশ্বরের প্রার্থনা করতে শুরু করো, তাহলে দেখবে সমস্ত বাজে কাজ বন্ধ করে দিয়ে তুমি আস্তে আস্তে ভালো হয়ে যেতে পারবে। আর এই কথা বলেই ও ফ্রেডরিককে নিয়ে ওদের স্কুলের ভিতরে চার্চে চলে যায়। অন্যদিকে দেখা যায় সেই রাতেই রিগমর আর হেনরি মিলে ওদের বাড়িতে একটা ছোট্ট নাটক করছিল, যেটা দেখে রিগমরের বাবা মা খুবই খুশি হয়। এখন এদের পরিবারের সবাই একসাথে খুবই আনন্দে ছিল। এই ঘটনার পরের দিন সকালে দেখা যায় ব্রিটিশ এয়ারফোর্সের সেনাবাহিনীরা সেই সেল হাউসে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এখন প্ল্যান অনুযায়ী এরা সবাই মাটির খুবই অল্প উচ্চতা দিয়ে উড়তে উড়তে সেই সেল হাউসে পৌঁছে যাবে আর সেখানে পৌঁছানোর পর ওরা 3টে দলে ভাগ হয়ে যাবে আর 3টে আলাদা আলাদা দিক থেকে ওরা ওই সেল হাউসের উপরে আক্রমণ করে সেটাকে পুরোপুরি ধ্বংস করে দেবে। এদিকে দেখা যায় ফ্রেডরিক এখন পুরোপুরি বদলে গেছিল। আসলে আগের দিন সিস্টার ট্রেসার ওই কথাগুলো শোনার পর আর ঈশ্বরের কাছে প্রার্থনা করার পর এখন ফ্রেডরিক নিজের সমস্ত ভুলগুলো বুঝতে পেরেছিল। সেজন্য ও ঠিক করে নেয় এখন ও আর কোনোভাবেই জার্মান সৈনিকদেরকে সাহায্য করার এই কাজটা করবে না। তাই ও এই শহর ছেড়ে দূরে অন্য কোথাও পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ এই শহরে থাকলে জার্মান সৈনিকরা ওকেও মেরে ফেলবে। এখান থেকে যাওয়ার আগে ও নিজের কাজের জন্য নিজের বাবা আর মার কাছে ক্ষমা চেয়ে ওদেরকে বিদায় জানায়। এখন ফ্রেডরিকের এই কাজে ওর বাবা খুবই খুশি হয়ে ওকে জড়িয়ে ধরে। এদিকে দেখা যায় প্রত্যেক দিনের মতন আজ সকালেও এই শহরের সমস্ত বাচ্চারা তাদের স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, কিন্তু স্কুলে যাওয়ার আগে ইভা কোনোভাবেই টিফিন খেতে চাইছিল না, কারণ ওর নাকি সেই সময় খিদে ছিল না। এসব কিছু দেখে ইভার বাবা ওকে একটু বকাবকি করে খাবারটা খেয়ে নিতে বলে, কিন্তু ইভা কোনোভাবেই খেতে চাইছিল না। যেটা দেখে ওর বাবা খুবই রেগে গিয়ে বলে, তুমি যদি সকালবেলা করে খাবার না খাও তাহলে কিন্তু তুমি মারা যাবে। আর এই কথা বলেই উনি ইভাকে ভয় দেখাতে শুরু করেন। কিন্তু এসব কিছু শোনার পরেও ইভা কোনোভাবেই খাবার না খেয়েই ওর বাড়ি থেকে বেরিয়ে পড়ে। কিন্তু স্কুলে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই ইভার খিদে পেয়ে গিয়ে ওর প্রচণ্ড পেটে ব্যথা করছিল, যে কারণে এখন ক্লাস চলাকালীন ইভা আর হেনরিকে কিছু খাবার খাওয়ার জন্য স্কুলের ক্যান্টিনে পাঠিয়ে দেওয়া হয়। এদিকে দেখা যায় এতক্ষণে ওই সেল হাউসের উপরে আক্রমণ করার জন্য ব্রিটিশ এয়ারফোর্সের সমস্ত প্লেন এদের শহরে চলে এসেছে আর এখন প্ল্যান মতন ওরা 3টে দলে ভাগ হয়ে যায়। কিন্তু যেহেতু এই প্লেনগুলো এখন আকাশের খুবই কম উচ্চতা দিয়ে উড়ছিল, তাই এদের মধ্যে থেকে একটা প্লেন ভুল করে ওই শহরের মধ্যে থাকা একটা উঁচু টাওয়ারের সাথে ধাক্কা খায়। এই ঘটনায় ওই প্লেনের একটা ইঞ্জিন, একটা উইং আর পিছনের একটা টেল পুরোপুরি ভেঙে যায়। এই অবস্থায় এখন কোনোভাবেই ওই প্লেনটাকে আর নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। এখন ওই প্লেনটা শহরের আকাশে খুবই দ্রুত গতিতে উড়তে উড়তে সরাসরি রিগমরদের সেই স্কুলের ওপরে এসে ভেঙে পড়ে। এই ঘটনায় ওদের পুরো স্কুলের মধ্যেই একটা বিশাল বড় বিস্ফোরণ ঘটে, কিন্তু সৌভাগ্যবশত এখনো অবধি কেউ কোনোরকমভাবে আহত হয় না। এই ঘটনায় সমস্ত টিচার আর স্টুডেন্টরা খুবই ভয় পেয়ে গেছিল। এদিকে এসব কিছু দেখে ইভা আর হেনরিও তাড়াতাড়ি করে ওদের স্কুলের ক্যান্টিন থেকে বাইরে বেরিয়ে আসে, কিন্তু তখনই ওরা লক্ষ্য করে দূর থেকে আরও বেশ কিছু প্লেন ওদের স্কুলের দিকে এগিয়ে আসছে। যেটা দেখে ইভা তাড়াতাড়ি করে ওর স্কুল থেকে পালিয়ে যায়
কিন্তু হেনরি খুবই ভয় পেয়ে গিয়ে আবার ওর স্কুলের ভিতরে ঢুকে পড়ে। এখন এই স্কুল থেকে ওই ধ্বংস হয়ে যাওয়া প্লেনের ধোঁয়া দেখে বাকি সমস্ত ব্রিটিশ সৈনিকরা এটাকে সেই সেল হাউস মনে করে এর উপরে বোম ফেলতে শুরু করে, যে কারণে এখন ভুলবশত এই নিরীহ বাচ্চাদের স্কুলের ওপরেই পরপর বেশ অনেকগুলো বোম ফেলা হয়। আর এই বোম বিস্ফোরণের কারণে মুহূর্তের মধ্যেই ওই পুরো স্কুলটা ধ্বংস হয়ে গিয়ে সেটা আগুনে পুড়তে শুরু করে। যদিও প্রথমবার প্লেনটা ধ্বংস হওয়ার সাথে সাথেই সমস্ত টিচাররা বেশ কিছু বাচ্চাদেরকে নিয়ে ওই স্কুলের বেসমেন্টে পৌঁছে গেছিল, তাই এখন এই বোম বিস্ফোরণে অনেক বাচ্চা আহত হয়ে মারা গেলেও বেশ কিছু বাচ্চা তখনও তাদের স্কুলের বেসমেন্টের মধ্যে পুরোপুরি সুরক্ষিত ছিল। এদিকে ব্রিটিশ সেনাবাহিনীর অন্য দল তখন প্ল্যান মতন সেই সেল হাউসের ওপরেও বেশ কিছু বোম ফেলে, যে কারণে ওই বিল্ডিংটা পুরোপুরি ধ্বংস হয়ে গিয়ে ওর ভিতরে থাকা সমস্ত জার্মান সৈনিকরা মারা যায়। এখন মুহূর্তের মধ্যেই এই শহরে পরপর দুটো বিশাল বড় বিস্ফোরণ ঘটেছিল, যেটা দেখে ওই শহরের সমস্ত লোকজন খুবই অবাক হয়ে যায়। আর তারা সবাই যখন দেখতে পায় ওই বোম বিস্ফোরণের ফলে বাচ্চাদের স্কুলটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, তখন শহরের চারিদিক থেকে সমস্ত বাচ্চার বাবা মারা তাড়াতাড়ি করে ওই স্কুলের দিকে ছুটে আসতে শুরু করে। এদিকে কিছুক্ষণের মধ্যেই ওখানে পুলিশ, অ্যাম্বুলেন্স আর ফায়ার ফাইটাররাও পৌঁছে যায়। আর এখন ওরা ওই স্কুলের মধ্যে থেকে সমস্ত বাচ্চাদেরকে উদ্ধার করতে শুরু করে। কিন্তু পরপর অতগুলো বড় বড় বোম বিস্ফোরণের ফলে এখন এই স্কুলটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছিল। আর এখন এই পুরো স্কুলটা ভেঙে গিয়ে একটা বিশাল বড় ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। এখন সমস্ত বাচ্চার বাবা মারা ওই স্কুলের মধ্যে ঢুকে তাদের বাচ্চাদেরকে বাঁচানোর চেষ্টা করে। এদিকে দূর থেকে ওই বোম বিস্ফোরণের আওয়াজ শুনে ফ্রেডরিকও ওই স্কুলে চলে আসে। আর এখন বাকি সবার সাথে ও ওই বিল্ডিংয়ের সমস্ত ভাঙাচোরা ধ্বংসস্তূপ তুলে তার নিচের থেকে বাচ্চাদেরকে উদ্ধার করার চেষ্টা করে। এখন ফ্রেডরিক যে জায়গায় ছিল তার নিচেই বেসমেন্টের মধ্যে ট্রেসা, রিগমোর আর আরো অনেকগুলো বাচ্চা আটকে ছিল। আর এই ধ্বংসস্তূপের কারণে তারা কেউই এখন নড়াচড়া করতে পারছিল না। এমনকি রিগমোর তো ওই বেসমেন্টের নিচে একটা অন্ধকার জায়গায় এমনভাবে আটকে ছিল যে ওকে ঠিকভাবে দেখাও যাচ্ছিল না। কিন্তু এই অবস্থাতেও ট্রেসা রিগমোরের সাথে কথা বলে ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল। এদিকে দেখা যায় এই দুর্ঘটনার পরেও হেনরি পুরোপুরি সুরক্ষিত ছিল, কিন্তু ওই বিস্ফোরণের ফলে এখন ও কানে ঠিকভাবে শুনতে পাচ্ছিল না। এসব কিছুর মধ্যেই একজন ফায়ার ফাইটার হেনরিকে বলে, তুমি এই দুর্ঘটনায় মারা যাওয়া, অসুস্থ হয়ে যাওয়া আর সমস্ত সুস্থ বাচ্চাদের নাম একটা কাগজে লেখো, আর তারপর ওদের বাবা মাকে এই খবরগুলো জানিয়ে দাও। এখন ওনার কথা মতন হেনরিও ঠিক তেমনটাই করতে শুরু করে। ও লক্ষ্য করে পাশেই একটা বাচ্চাকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। এখন হেনরি ওই বাচ্চাটার কাছ থেকে ওর নাম জানার চেষ্টা করে, কিন্তু যেহেতু ও ঠিকভাবে কথা বলতে পারছিল না, তাই প্রথমের দিকে এই কাজটা করতে ওর খুবই অসুবিধা হচ্ছিল। কিন্তু তারপরে ও বহু কষ্ট করে ওখানে থাকা সমস্ত সুস্থ আর অসুস্থ বাচ্চাদের নাম লিখতে শুরু করে। এদিকে সমস্ত বাচ্চাদের বাবা মাকে ওই স্কুলের একটা হল ঘরে ডেকে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার বেশ কিছুক্ষণের মধ্যেই হেনরি একটা কাগজে বেশ অনেকগুলো বাচ্চার নাম লিখে সেগুলোকে ওই হল ঘরে থাকা একটা টিচারের হাতে দিয়ে দেয়। এই কাগজে লেখা ছিল কোন কোন বাচ্চা আহত হয়েছে আর তাদেরকে কোন কোন হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। এখান থেকে এক এক করে নিজেদের বাচ্চাদের নাম শুনে সমস্ত বাবা মারা আস্তে আস্তে বাইরে বেরিয়ে যেতে শুরু করে। এদিকে দেখা যায় বাকি সবার মতন ইভার বাবা মাও এখন চারিদিকে ইভাকে খুঁজতে শুরু করেছে। এদিকে হেনরির মাসিও এখন এই পুরো স্কুলের মধ্যে চারিদিকে হেনরি আর নিজের মেয়ে রিগমোরকে খুঁজে বেড়াচ্ছে। এদিকে ফ্রেডরিক আর বেশ কিছু লোকজন কোনো রকমে ওই জায়গা থেকে সমস্ত ধ্বংসস্তূপ সরিয়ে ওই বিল্ডিংয়ের নিচে থাকা বেসমেন্টে যাওয়ার চেষ্টা করে। কিন্তু কিছু দূর যাওয়ার পর ও লক্ষ্য করে ওখানে থাকা সমস্ত জলের পাইপ ফেটে গিয়ে ওই বেসমেন্টের মধ্যে জল ভর্তি হতে শুরু করে দিয়েছে। এদিকে ওই বেসমেন্টের নিচেই ট্রেসা আর রিগমোর আটকে ছিল, আর এখন রিগমোর আস্তে আস্তে ওই জলের নিচে ডুবে যেতে শুরু করেছিল, যে কারণে ও জোরে জোরে চিৎকার করে ট্রেসার কাছে সাহায্য চাইতে শুরু করে। কিন্তু এই মুহূর্তে এখন ট্রেসার পক্ষেও কোনো কিছু করা সম্ভব ছিল না, কারণ ওর পুরো শরীরটাই ওই বিল্ডিংয়ের ধ্বংসস্তূপের নিচে আটকে ছিল। এখন এই বেসমেন্ট থেকে জল বের করার জন্য ফ্রেডরিক ফায়ার ব্রিগেডের একটা মোটরের পাইপ নিয়ে ওই বেসমেন্টের ভিতরে ঢুকতে শুরু করে। আর এইভাবে বহু কষ্ট করে ও কোনো রকমের ট্রেসার কাছে পৌঁছে যায়। এখন ও ট্রেসার গায়ের ওপর থেকে ওই বিল্ডিংয়ের সমস্ত ভাঙাচোরা ধ্বংসস্তূপ সরিয়ে ট্রেসাকে ওই পাইপটা জলের মধ্যে ডুবিয়ে দিতে বলে। তখন ট্রেসা জোরে জোরে চিৎকার করে রিগমোরকে বলতে শুরু করে, তুমি আর চিন্তা করো না, আমাদেরকে বাঁচানোর জন্য সাহায্য চলে এসেছে। কিন্তু সেই সময় নিচের থেকে রিগমোর ওর কথার আর কোনো উত্তর দিচ্ছিল না, যেটা দেখে ট্রেসা বুঝতে পারে রিগমোর হয়তো এতক্ষণে জলে ডুবে মারা গেছে। এই ঘটনায় ও প্রচন্ড কষ্ট পায় আর মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়ে। ওর বারবার মনে হতে লাগে একটা নিরীহ বাচ্চা নিজের জীবন বাঁচানোর জন্য ওর কাছে সাহায্য চাইছিল, কিন্তু ও কোনোভাবেই তাকে বাঁচাতে পারল না। এই সমস্ত কথা ভেবে ও প্রচন্ড দুঃখে কষ্টে কাঁদতে কাঁদতে নিচে সেই জলের মধ্যে লাফ মারে যেখানে রিগমোর মারা গেছিল।
ওকে এই কাজ করতে দেখে ফ্রেডরিক জোরে জোরে চিৎকার করে ওকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তখনই হঠাৎ করে ওই বিল্ডিংয়ের আরও বেশ কিছু ভাঙাচোরা অংশ ওদের ওপরে ধসে পড়ে, যে কারণে ওখানে রিগমোর আর ট্রেসার সাথে সাথে ফ্রেডরিকও মারা যায়। এদিকে স্কুলের মধ্যে সমস্ত বাচ্চাদের নাম জিজ্ঞেস করতে করতে হ্যানরিও আস্তে আস্তে কথা বলতে শুরু করে দেয়। এখন ও নিজের সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করে নিজের মতন করে সবাইকে সাহায্য করতে চাইছিল। এসব কিছুর মধ্যেই হেনরিকের মাসি ওকে দেখতে পেয়ে খুবই খুশি হয়। উনি প্রচণ্ড আনন্দে খুশি হয়ে হেনরিকে জড়িয়ে ধরেন। এখন উনি হেনরির কাছে রিগমোরের ব্যাপারে জানতে চান, কিন্তু হেনরিও জানত না রিগমোর এই মুহূর্তে কোথায় আছে। যে কথা শুনে হেনরির মাসি খুবই হতাশ হয়ে যায়। তখন অবধি উনি জানতেন না রিগমোর মারা গেছে। হেনরির সাথে কথা বলার পরেও উনি মনে খুবই আশা নিয়ে চারিদিকে রিগমোরকে খুঁজতে শুরু করেন। এদিকে দেখা যায় বাকি সমস্ত প্যারেন্টসদের সঙ্গে ইভার বাবা মাও তখন ওই স্কুলের হল ঘরে বসেছিল। এখন ইভার বাবা প্রচণ্ড দুঃখে কষ্টে কান্নাকাটি করতে শুরু করেন। উনি বলেন, সকালে আমি ইভাকে বলেছিলাম ও যদি খাবার না খায় তাহলে ও মারা যাবে। তখন আমার ওই কথাটা একদমই বলা উচিত হয়নি। নিজের এই কাজের জন্য আমার নিজের উপরে খুবই রাগ হচ্ছে। ওনার এই কথা শুনে ইভার মা একটু হতাশ হয়ে গিয়ে স্কুলের বাইরে বেরিয়ে আসেন, আর সেখানেই উনি হেনরিকে দেখতে পেয়ে ওর কাছ থেকে ইভার ব্যাপারে জানতে চান। তখন হেনরি বলে, এই বিস্ফোরণ হওয়ার সাথে সাথেই ইভা তো এই স্কুল থেকে বাইরে বেরিয়ে গেছিল, ও হয়তো এতক্ষণে নিজের বাড়ি চলে গেছে। এই কথা শুনে এখন ইভার মা পাগলের মতন ছুটতে ছুটতে নিজের বাড়ির দিকে যেতে শুরু করেন। উনি এখন যেভাবেই হোক নিজের মেয়েকে সুরক্ষিত আর জীবিত অবস্থায় দেখতে চাইছিলেন। এইভাবে কোনো রকমে কাঁদতে কাঁদতে নিজের বাড়ি পৌঁছানোর পর উনি দেখতে পান ইভা ওই ঘরের মধ্যে বসে বসে ওর সকালে ফেলে আসা সেই টিফিনটা খাচ্ছিল, যেটা দেখে উনি প্রচণ্ড আনন্দে কাঁদতে শুরু করেন। কিন্তু এখানে ইভার মায়ের মতন সবার ভাগ্য এতটা ভালো ছিল না। এই ঘটনায় টোটাল 120 জন মানুষ মারা গেছিল, যাদের মধ্যে থেকে 86 জন বাচ্চা ছিল, যারা সামান্য একটা ভুলের কারণে কোনো রকম অপরাধ ছাড়াই নিজেদের প্রাণ হারিয়েছিল। সবশেষে আমাদেরকে ওই স্কুলের সমস্ত স্টুডেন্ট আর টিচারদের একটা ছবি দেখানো হয়, আর এখানেই এই সিনেমার গল্পটা শেষ হয়। তো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক করো, আর খারাপ লাগলে ডিসলাইক করো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।